দশম শ্রেণীর বাংলা ক্লাসে আজকে আমরা পড়ব নদীর বিদ্রোহ নামক ছোট গল্প। লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। কি গল্পের নাম নদীর বিদ্রোহ? লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বাংলা কথা সাহিত্যের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় একটি উজ্জ্বল নাম। তার পিতৃদত্ত নাম কিন্তু ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। তবে মানিক বন্দ্যোপাধ্যায় নামেই তিনি বেশি পরিচিত। তার জন্ম 1908 খ্রিস্টাব্দের 29 মে, মৃত্যু 1956 খ্রিস্টাব্দ 3 ডিসেম্বর। বুঝতেই পারছ আমাদের লেখক মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু দীর্ঘ জীবনের অধিকারী হননি, কিন্তু এই স্বল্পায়ু জীবনেই তিনি বাংলা সাহিত্যে যে সৃষ্টি করে গেছেন তার জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি তার সময়কার শ্রমিক, কৃষক প্রভৃতি নানা বৃত্তির শ্রমজীবী সম্প্রদায়ের মানুষজনের জীবন যন্ত্রণা, তাদের জীবনের বঞ্চনা, ঘাত প্রতিঘাত প্রভৃতি তার ছোট গল্পে তুলে ধরেছেন। তার বিভিন্ন লেখায় আমরা দেখি তার গভীর জীবনাসক্তি, তীক্ষ্ণ বাস্তব সচেতনতা বোধ, প্রখর সামাজিক ও অর্থনৈতিক চেতনাবোধ তার সাহিত্যকে বিশিষ্টতা দান করেছে। তবে আমরা আজকে যে গল্পটি পড়ব নদীর বিদ্রোহ, তাতে কিন্তু তার আমরা যে প্রকৃতি চেতনা, প্রকৃতির প্রতি তার যে একাত্মবোধ ছিল, প্রকৃতি চেতনা যে তার ছিল, সেটাও আমরা কিন্তু স্পষ্টভাবে উপলব্ধি করতে পারবো। সেই কারণে তার এই যে তার গভীর জীবনবোধ, বাস্তব সচেতনতা, সামাজিক অর্থনৈতিক চেতনাবোধ যে তার ছিল, সে কারণে কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় আজও সমান প্রাসঙ্গিক। নদীর বিদ্রোহ গল্পটি, এটি একটি ছোট গল্প। এই গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায় অনেক ছোট গল্প লিখেছিলেন, উপন্যাসও লিখেছিলেন। উপন্যাস, ছোট গল্প দুটো ক্ষেত্রেই তিনি সমান সার্থক। তার কিছু উপন্যাসের নাম, বিখ্যাত উপন্যাসের নাম তোমাদের জেনে রাখা দরকার। যেমন ধরো জননী, পুতুল নাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, এগুলো হচ্ছে তার উপন্যাস কিছু। আর কিছু ছোট গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, ভেজাল, আজকাল পরশুর গল্প, লাজুকলতা ইত্যাদি। যাই হোক, আমরা গল্পে প্রবেশ করি। নামটা দেখো, নদীর বিদ্রোহ। নদীর তো সেই অর্থে প্রাণ নেই, কিন্তু সে কি করে বিদ্রোহ করতে পারে? নদী এখানে পুরো প্রকৃতির প্রতিনিধি হিসেবে লেখক আমাদের সামনে নদীকে উপস্থাপিত করেছেন, আর প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেয়। নদীর বিদ্রোহটাকে আমরা কিন্তু প্রকৃতির প্রতিশোধ হিসেবেও দেখতে পারি। কেন নদী বিদ্রোহ করেছে, কেন প্রকৃতি প্রতিশোধ নেয়? প্রকৃতির প্রতি আমরা অবিচার করি। মানুষ যখন সংঘবদ্ধ হয়ে বাস করতে শিখলো, সমাজ গড়লো, কি করলো, তারা বাড়িঘর তৈরি করলো, আরো অনেক কিছু, চাকা তৈরি করতে শিখলো। আস্তে আস্তে মানুষ আরো উন্নত হলো। তারপরে কি হলো? প্রকৃতির ওপর মানুষের হাত পড়লো। আমরা গাছ কাটলাম, গাছ কেটে নগর গড়লাম, আমরা নদীতে বাঁধ দিলাম, নদীর স্বাভাবিক গতিকে আমরা রুদ্ধ করলাম। কিন্তু প্রকৃতি কিন্তু তাতে কি হলো? তার আপন চলার যে গতিবেগ, তাতে কিন্তু বাধাপ্রাপ্ত হলো। আর সেই সময় কিন্তু প্রকৃতিও আমাদের প্রতি প্রতিশোধ নেয়। সেইটাই আমরা এই গল্পে দেখতে পাবো। 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চললাম হে। এই নদের চাঁদ হচ্ছে এই গল্পের নায়ক। এই গল্পের কিন্তু দুটো মূল চরিত্র, এক হচ্ছে নদের চাঁদ, আর একটা চরিত্র কিন্তু নদী কিন্তু এই গল্পে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
নদের চাঁদ ছিল স্টেশন মাস্টার, কর্মসূত্রে সে অন্য জায়গায় ছিল, তার গ্রামে ছিল না। কি করলো সে? 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল, আমি চলিলাম হে। নদের চাঁদ তার নতুন সহকারীকে ডেকে বলল, আমি চললাম। কি করলো সে? 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করে দিল। যন্ত্র দিয়ে কিন্তু গল্পটা শুরু। নূতন সহকারী একবার মেঘাচ্ছন্ন আকাশের দিকে চাহিয়া বলিল, আজ্ঞে হ্যাঁ। নদের চাঁদ বলিল, আর বৃষ্টি হবে না কি বলো? নূতন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিল, আজ্ঞে না। তার মানে নদের চাঁদ যাই বলছে তার সহকারী তাতেই সম্মতি জানাচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে যন্ত্র সভ্যতা, প্যাসেঞ্জার ট্রেন। একটা মানুষ যান্ত্রিক পদ্ধতির মধ্যে ঢুকে পড়লে তার জীবনও যান্ত্রিক হয়ে যায়। 4:45 প্যাসেঞ্জার ট্রেনকে রওনা করিয়ে দিয়ে মানে একটা টাইম ধরে জীবনটা যান্ত্রিক। এরপর দেখো আমরা কি দেখতে পাচ্ছি, নদের চাঁদ লাইন ধরিয়া 1 মাইল দূরে নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। আমরা এরপরে নদী দেখতে পাচ্ছি। নদীর উপরকার ব্রিজের দিকে হাঁটিতে লাগিল। 5 দিন অবিরত বৃষ্টি হইয়া আজ এই বিকেলের দিকে বর্ষণ থামিয়াছে। 5 দিন বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টি থেমেছে। 5 দিন নদীকে দেখা হয় নাই। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। তার মানে নদীর প্রতি নদের চাঁদের ভীষণ আকর্ষণ। 5 দিন সে নদীকে দেখতে পায়নি, আজকে সে নদীকে দেখতে যাচ্ছে, তার ভীষণ ঔৎসুক্য বোধ হতে লাগলো, ভীষণ আগ্রহ তার। আকাশে যেমন মেঘ করিয়া আছে, হয়তো আবার কিছুক্ষণের মধ্যেই প্রবল ধারায় বর্ষণ শুরু হইয়া যাবে। আকাশে কিন্তু মেঘ করে আছে, আবার বৃষ্টি শুরু হতে পারে। তা হোক, ব্রিজের একপাশে আর চুপচাপ বসিয়া কিছুক্ষণ নদীকে না দেখিলে সে বাঁচিবে না। মানে নদীকে দেখতে না পেলে সে যেন বাঁচতে পারে না। নদীকে সে এত ভালোবাসে। 5 দিনের আকাশ ভাঙা বৃষ্টি না জানি নদীকে আজ কি অপরূপ রূপ দিয়াছে। বৃষ্টি হয়েছে, নদীর জল বেড়েছে, তাহলে নদী আরো কত সুন্দর হয়েছে নদের চাঁদ ভাবছে। দুদিকে মাঠঘাট জলে ডুবিয়া গিয়াছিল। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে দুপাশে চাহিয়া চাহিয়া নদের চাঁদ নদীর বর্ষণ পুষ্ট মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল। যেতে যেতে নদের চাঁদ ভাবছে আজকে সে নদীর কত সুন্দর রূপ, বর্ষণ পুষ্ট মূর্তি, অর্থাৎ বর্ষায় নদী আরো পরিপুষ্ট হয়ে উঠবে, জলে ভর্তি, সেই নদীকে আজকে সে দেখতে পাবে। রেলের উঁচু বাঁধ ধরিয়া হাঁটিতে হাঁটিতে, মানে নদীর ওপর বাঁধ দেওয়া আছে। 30 বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক। লেখক বলছেন তাহলে নদের চাঁদের বয়স কত? 30 বছর। এই বয়সে নদীর প্রতি এত বেশি মায়া একটু বেশি অস্বাভাবিক। কেবল বয়সের জন্য নয়, ছোট হোক তুচ্ছ হোক, সে তো একটা স্টেশন মাস্টার। দিবারাত্রি মেল, প্যাসেঞ্জার আর মালগাড়িগুলির তীব্র বেগে ছুটাছুটি নিয়ন্ত্রিত করিবার দায়িত্ব যাহাদের, সেও তো তাহাদেরই একজন। নদীর জন্য এমন ভাবে পাগল হওয়া কি তার সাজে? আসলে যন্ত্র নিয়ে তার কাজ, রেলগাড়ি, প্যাসেঞ্জার ট্রেন। হ্যাঁ, নদীর প্রতি তার এতটা ভালোবাসা, নদীর জন্য এরকম পাগল হওয়া কি তার সাজে? নদের চাঁদ ভাবছে নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। লেখক বলছে নদের চাঁদ সব বোঝে। এই বয়সে নদীর প্রতি এতটা ভালোবাসা, পাগলামো হয়তো তার মানায় না, কিন্তু মনকে সে বুঝাতে পারে না। নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। সে জানে যে তার এটা এক ধরনের পাগলামি, কিন্তু এই পাগলামি করতে তার ভালোই লাগে, নদীকে দেখতে তার খুব ভালো লাগে, সে আনন্দ পায়। তাই বলছে এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। কি বলছে? নদীর প্রতি এই ভালোবাসা তার অস্বাভাবিক হোক না, কিন্তু নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। মানে নদীকে সে কেন এত ভালোবাসে তার একটা কারণ আছে। কি সেটা? নদীর ধারে তার জন্ম হইয়াছে, নদীর ধারে সে মানুষ হইয়াছে, চিরদিন নদীকে সে ভালোবাসিয়াছে। আসলে নদের চাঁদের যে গ্রামে জন্ম, সেই গ্রামের ধার দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই নদীর ধারের গ্রামে নদের চাঁদের জন্ম। সে ছোট থেকে নদীকে দেখে আসছে, নদীর ধারে সে মানুষ হয়েছে,
চিরদিন নদীকে সে ভালোবেসেছে। নদীর প্রতি তার একটা আত্মিক টান। দেশের নদীটি তার হয়তো এই নদীর মতো এত বড় ছিল না, কিন্তু শৈশবে, কৈশোরে আর প্রথম যৌবনে বড় ছোটর হিসাব কে করে? এই যে সে যেখানে স্টেশন মাস্টারি করে সেইখানে যে নদী, সেই নদী অনেক চওড়া, তার জল অনেক বেশি, কিন্তু নদের চাঁদের গ্রামের নদীটা অত বড় ছিল না। কিন্তু তার শৈশব, তার কৈশোর, তার যৌবন কেটেছে সেই গ্রামের ক্ষীণস্রোতা নদীটাকে কেন্দ্র করে। তখন তো অত বড় ছোটর হিসেব থাকে না, তখন সেই ভালোবাসার কোনো কিছু মূল দিয়েই সেই ভালোবাসার মাপকাঠি করা যায় না। দেশের সেই ক্ষীণস্রোতা নির্জীব নদীটি অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই তার মমতা পাইয়াছিল। ভীষণ সেই নদীর প্রতি সে আত্মিক টান অনুভব করত, তাকে ভালোবাসতো। নদীর প্রতি তার যেন দয়া, মায়া, মমতা। কোনো সেই নদীটা ছিল ক্ষীণস্রোতা, সরু, নির্জীব, বেশি জল নেই, বেশি ঢেউ নেই, তাই সেই কারণে নির্জীব। সেটা কি ছিল? অসুস্থ দুর্বল আত্মীয়ার মতোই ছিল নদের চাঁদের কাছে। কোনো আত্মীয় অসুস্থ দুর্বল হলে তার প্রতি যেমন দয়া মায়া আমরা অনুভব করি, সেই রকম নদের চাঁদ অনুভব করত। বড় হইয়া একবার অনাবৃষ্টির বছরে নদীর ক্ষীণ স্রোতধারাও প্রায় শুকাইয়া যাইবার উপক্রম করিয়াছে দেখিয়া সে প্রায় কাঁদিয়া ফেলিয়াছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগিতে ভুগিতে পরমাত্মীয়া মরিয়া যাওয়ার উপক্রম করিলে মানুষ যেমন কাঁদে। দেখো, নদীকে সে এত ভালোবাসে, একবার অনাবৃষ্টি অর্থাৎ বৃষ্টি হয়নি, নদীর যে ক্ষীণ স্রোতধারা, যে জলের ধারা, সেটাও না প্রায় শুকিয়ে যেতে বসেছিল। সেইটা দেখে নদের চাঁদের খুব কষ্ট হয়েছিল, প্রায় কেঁদেই ফেলেছিল। দুরারোগ্য ব্যাধিতে ভুগতে ভুগতে পরমাত্মীয়া মরে যাবার উপক্রম করলে মানুষ যেমন কাঁদে, যেন কোনো খুব দুরারোগ্য ব্যাধি হয়েছে, সেই রোগ সারবে না, সে মারা যাবে, আমাদের যেমন কষ্ট হয়, সেই নদীটা শুকিয়ে যাওয়া দেখে নদের চাঁদের সেই রকমই কষ্ট হয়েছিল। তাহলে সে নদীকে কত ভালোবাসতো। নদীর প্রতি তার কিরকম টান, আমাদের কোনো আত্মীয়ের প্রতি, খুব কাছের আত্মীয়ের প্রতি যেমন আমরা টান অনুভব করি, নদের চাঁদ নদীর প্রতি সেরকম টান অনুভব করত। ব্রিজের কাছাকাছি আসিয়া প্রথমবার নদীর দিকে দৃষ্টিপাত করিয়াই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। এই নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। প্রত্যেকটা লাইনই খেয়াল করবে গল্পটার। নদীর ব্রিজের কাছাকাছি এসে নদীকে দেখলো না, অবাক হয়ে গেল। 5 দিন আগেও বর্ষার জলে পরিপুষ্ট নদীর পঙ্কিল জলস্রোতে সে চাঞ্চল্য দেখিয়া গিয়াছে, কিন্তু সে চাঞ্চল্য যেন ছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। 5 দিন আগে যে নদীকে সে দেখেছে, নদীর যে চাঞ্চল্য, যে ঢেউ, যে স্রোতধারা সে দেখেছে, সেটা তার মনে হয়েছিল পরিপূর্ণতার আনন্দের প্রকাশ। নদীতে জল বেড়েছে, নদীর যেন সেটা আনন্দের প্রকাশ। আজ যেন সেই নদী খেপিয়া গিয়াছে, গাঢ়তর পঙ্কিল জল ফুলিয়া ফাঁপিয়া ফেনোচ্ছ্বাসিত হইয়া ছুটিয়া চলিয়াছে। কিন্তু আজকে যে নদীর রূপ সে দেখলো, সে ভাবেনি এরকম রূপ সে দেখবে। নদী যেন খেপে গিয়েছে, প্রচন্ড ফেনা, তার যে ঢেউ, তাতে ফেনা হচ্ছে, সে ফেনা নিয়ে ফুলে ফেপে সে ছুটে চলছে। এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতেছিল। কোন নদীর কথা ভাবছিল এতক্ষণ বলো তো? তার গ্রামের নদীর কথা। আর তার 4 বছরের চেনা এই নদীর মূর্তিকে তাই যেন আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হইল। এইখানে তার মানে সে কাজ করছে 4 বছর, এতক্ষণ সে ভাবছিল তার গ্রামের নদীর কথা। কিন্তু আজকে এই নদীকে, গ্রামের নদী তো ছিল ক্ষীণস্রোতা, সেই কারণে এই আজকের এই নদীটাকে তার আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি অপরিচিত মনে হলো। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্ট গাঁথা ধারক স্তম্ভের শেষ প্রান্তে বসিয়া সে প্রতিদিন নদীকে দেখে। আজও সে সেইখানে গিয়া বসিল। ব্রিজের মাঝামাঝি ইট, সুরকি আর সিমেন্টে গাঁথা ধারক স্তম্ভ, ধারক স্তম্ভ হচ্ছে যে পিলারগুলোর ওপর ব্রিজটা রয়েছে, তার শেষ প্রান্তে গিয়ে সে প্রতিদিন বসে আর সেখানে বসে নদীকে দেখে। আজকেও সেইখানে গিয়ে বসলো। নদীর স্রোত ব্রিজের এই দিকে ধারক স্তম্ভগুলিতে বাধা পাইয়া ফেনিল আবর্ত রচনা করিতেছে, মানে ঘূর্ণি রচনা করছে। সেই ধারক স্তম্ভ, সেই পিলারগুলোতে নদীর জল বাধা পেয়ে যেন ঘূর্ণি রচনা করছে। এত উঁচুতে জল উঠিয়া আসিয়াছে যে মনে হয় ইচ্ছা করিলে বুঝি হাত বাড়াইয়া স্পর্শ করা যায়। নদের চাঁদের মনে হচ্ছে যে জল এত উপরে উঠে আসছে, মনে হচ্ছে যেন হাত বাড়ালেই জল ছোঁয়া যাবে।
নদের চাঁদের ভারী আমোদ বোধ হইতে তার লাগিল। নদের চাঁদের খুব আনন্দ হলো, মজা লাগলো এত কাছে জলকে পেয়ে, নদীকে পেয়ে। পকেট খুঁজিয়া পুরাতন একটি চিঠি বাহির করিয়া সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল। পকেটে একটা চিঠি পেল, সেই চিঠিটা স্রোতের মধ্যে ছুড়ে দিল। চোখের পলকে কোথায় যে অদৃশ্য হইয়া গেল চিঠিখানা। উন্মত্ততার জন্য জলপ্রবাহকে স্রোত আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। তার সঙ্গে খেলায় যোগ দিয়া চিঠিখানা যেন তাড়াতাড়ি লুকাইয়া ফেলিয়াছে। সেই যে চিঠিটা সে জলে ফেলেছিল, মুহূর্তের মধ্যে সেই চিঠিটা নদীর স্রোতের পাঁকের মধ্যে পড়ে কোথায় যেন চলে গেল, মিলিয়ে গেল। উন্মত্ততার জন্যই জলপ্রবাহকে আজ তাহার জীবন্ত মনে হইতেছিল। মনে হচ্ছে নদী যেন জীবন্ত, নদীরও প্রাণ আছে। সেই নদী যেন নদের চাঁদের সঙ্গে খেলায় মেতে উঠেছে। সেই কারণে চিঠিখানাকে নদীটা যেন লুকিয়ে ফেললো, নদের চাঁদের কাছ থেকে লুকিয়ে ফেলার জন্য চিঠিটাকে সে নদীটা যেন সরিয়ে নিল। কিরকম দেখো, প্রাণ আরোপ করছেন লেখক, কত সুন্দর। দুদিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা 5 পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে। চিঠি পকেটেই ছিল। আচ্ছা, নদের চাঁদ শহরে সে স্টেশন মাস্টার, সেখানেই সে থাকে। আর বুঝতে আমরা পাচ্ছি যে তার স্ত্রী তার মানে গ্রামে থাকে। এবার স্ত্রীকে ছেড়ে থাকতে তো কষ্ট হয়, তাই বিরহ বেদনাপূর্ণ একটা চিঠি সে লিখেছিল 5 পৃষ্ঠা ব্যাপী। কদিন ধরে? 2 দিন ধরে সে লিখেছে। আর চিঠিটা ছিল 5 পৃষ্ঠা ব্যাপী। সেই চিঠিটা পকেটে ছিল। একটু মমতা বোধ করিল বটে, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাইতে পারিল না। একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইয়া মুচড়াইয়া জলে ফেলিয়া দিতে লাগিল। তার বউকে সে চিঠিটা লিখেছে, চিঠিটা জলে ফেলে দেবে, প্রথমে একটু তার খারাপ লাগছিল, কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোভটা সে সামলাতে পারল না। মানে তার বউয়েরকে সে চিঠি লিখেছে, সেই চিঠিটা পাঠানো না হোক, তার থেকে তার কাছে বেশি হলো কি নদীর সঙ্গে খেলা করা। সে চিঠিটার একখানি পাতা ছিঁড়ে দুমড়িয়ে মুচড়িয়ে জলে ফেলে দিল। তারপর নামিল বৃষ্টি। সে কি মুষলধারায় বর্ষণ! বৃষ্টি শুরু হয়ে গেল, মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ঘন্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নূতন শক্তি সঞ্চিত হইয়াছে। এর আগে 3 ঘন্টা বৃষ্টি পড়েনি, তারপরে যেন নতুন শক্তিতে আবার বৃষ্টি শুরু হয়েছে। তাই বলছে ঘন্টা 3 বিশ্রাম করিয়া মেঘের যেন নতুন শক্তি সঞ্চিত হইয়াছে। নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল, উঠিল না। সে বৃষ্টিতে সে ভিজছে। নদী হইতে একটা অশ্রুতপূর্ব শব্দ উঠিতেছিল, তার সঙ্গে বৃষ্টির ঝমঝম শব্দ মিশিয়া হঠাৎ এমন একটা সঙ্গত সৃষ্টি করিয়াছে যে নদের চাঁদের মন হইতে ছেলে মানুষই আমোদ মিলাইয়া গেল। তার মনে হইতে লাগিল এই ভীষণ মধুর শব্দ শুনিতে শুনিতে সর্বাঙ্গ অবসন্ন হইয়া আসিতেছে। নদীর জলের স্রোতের একটা আওয়াজ, এদিকে বৃষ্টির ঝমঝম একটা আওয়াজ, এই 2 আওয়াজ মিলে একটা যে আওয়াজের সৃষ্টি হচ্ছিল, সেটা যেন নদের চাঁদের সর্বাঙ্গ, তার পুরো শরীরকে অবসন্ন করে দিচ্ছে। তার কাছে সেই ভীষণ মধুর শব্দ শুনতে শুনতে সে যেন অন্যমনস্ক হয়ে পড়েছে। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারে ছাইয়া গেল। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। তারপর কি হলো? দিনের আলো চলে গিয়ে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। বৃষ্টি একবার কিছুক্ষণের জন্য থেমে আবার প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হলো। ব্রিজের উপর দিয়ে একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। একটা ট্রেন গেল, সেই আওয়াজে নদের চাঁদ তার সম্বিত ফিরে পেল। সে হঠাৎ করে ঘুম ভেঙে যাওয়ার মতো, সে এতক্ষণ এইভাবে এখানে বসেছিল, একটা বেদনার একটা চেতনা তার মধ্যে কেমন প্রবাহিত হয়ে গেল। তার খুব কষ্ট হলো, কিন্তু সে উঠে দাঁড়ালো। বড় ভয় করিতে লাগলো নদের চাঁদের। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। এতক্ষণে নদের চাঁদের খেয়াল হয়েছে এই যে প্রচন্ড জলরাশি, এই উন্মত্ত প্রচন্ড ঢেউ, সেইখানে ওই পিলারের ব্রিজের ওপর পিলারের
ব্রিজের পিলারের ওপর এতক্ষণ এইভাবে বসে থাকা উচিত হয়নি। সেইটা ভেবে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। খুব ভয় পেল সে, কেননা যে কোনো সময় ওই পিলার ভেঙে ব্রিজ ভেঙে পড়তে পারতো, তাহলে তার কি হতো? তার উচিত হয়নি এইভাবে বসে থাকা। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহালক করে গড়া ব্রিজ, যে নদী এমন ভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। নদী এমন ভাবে যে খেপে যেতে পারে সেটা দেখে নদের চাঁদের মনে হলো সেই নদীকে কিন্তু বিশ্বাস নেই, যে কোনো সময় কিন্তু সে এই ব্রিজ ভেঙে দিয়ে যেতে পারে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। অন্ধকারে অতি সাবধানে লাইন ধরে হেঁটে হেঁটে নদের চাঁদ আবার স্টেশনের দিকে চলল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর এই যে বিদ্রোহ, এই যে ক্ষেপে ওঠা, এই যে জলস্তর বেড়ে ওঠা, এই যে প্রচন্ড স্রোত, এই ক্ষেপে ওঠাকে নদের চাঁদ কি বলছে? বিদ্রোহ, নদীর বিদ্রোহ। আর এর কারণ কি সে বুঝতে পেরেছে। এই যে আমরা নদীকে বাঁধ দিই, ব্রিজ তৈরি করি, নদীর স্বাভাবিক গতিপথকে রুদ্ধ করি, এটা আমাদের উচিত হয় না। যে কোনো কিছুরই যদি স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করি, তার যদি সাধারণ গতিবেগকে আমরা আটকানোর চেষ্টা করি, সে কিন্তু তার গতিবেগে তার স্বাভাবিক নিয়মেই চলার চেষ্টা করবে, আর সেখানেই উপস্থিত হবে সংঘাত। এইখানে প্রকৃতির সঙ্গে যন্ত্রের সংঘাত আমরা দেখতে পাচ্ছি। ব্রিজ তৈরি হচ্ছে, নদী হচ্ছে প্রকৃতি, ব্রিজ হচ্ছে যন্ত্র সভ্যতার একটা নিদর্শন। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বাহিয়া যাইবার পথ করিয়া লইতে চায়। অর্থাৎ নদী আপন বেগে পাগলপাড়া, আমরা বলি তো নদী তো আপন বেগে বয়ে যেতে চায়, কিন্তু আমরা তো তার বয়ে চলার পথ রুদ্ধ করেছি। সে কিন্তু তার বেগে বয়ে যেতে চাইছে, কিন্তু পারিবে কি? প্রশ্নচিহ্ন নদের চাঁদের মনে হচ্ছে। পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? যদি নদী বাঁধ ভেঙে আপন গতিতে বয়ে চলে, মানুষ কি করবে? মানুষ তো আবার বাঁধ দেবে, আবার ব্রিজ তৈরি করবে মানুষ তার প্রয়োজনে। তাই বলছে পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। নদের চাঁদের খুব ভয়, এই জলপূর্ণ নদী এক সময় হয়তো তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীটার মতন হয়ে যাবে। সত্যি তো হয়, অনেক নদীর গতিপথ আমরা রুদ্ধ করেছি, সেই নদীকে আমরা কিন্তু নষ্ট করে দিয়েছি। আর নদী কিন্তু মানব জীবনে একটা, মানব সভ্যতায় খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। দেখবে অধিকাংশ সভ্যতা প্রাচীনকাল থেকে যে কারণে নদীর পাশেই গড়ে উঠেছিল। নদী বহুভাবে আমাদের পরিবেশকে বাঁচায়, মানুষের জীবনকেও বাঁচায়। যাই হোক, স্টেশনের কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। এই যে নতুন একটা সুন্দর ব্রিজ নদীর ওপর তৈরি হয়েছে, কত যানবাহন চলাচল করে, নদের চাঁদের এতদিন সেই ব্রিজটাকে নিয়ে বেশ গর্ব ছিল। বা কি সুন্দর ব্রিজ, নদীতে ব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। নদীর এই রূপ দেখে আজ সে যেন নতুন ভাবে উপলব্ধি করলো যে এই ব্রিজের কি কোনো দরকার ছিল? নদীর গতিপথ রুদ্ধ করা কি মানুষের উচিত? বোধ হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দি নদীকে ভালোবাসিয়াছে, সেইখানে নদের চাঁদ 4 বছর স্টেশন মাস্টারি করেছে, নদীকে ভালোবেসেছে। কিন্তু কি প্রয়োজন ছিল ব্রিজের? লেখক বলছেন বোধহয় সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্যই পেছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। অর্থাৎ নদের চাঁদ কিন্তু মারা গেল।
নদের চাঁদ আসলে নদীর প্রিয় সন্তান, নদীর কোলের সন্তান, নদীকে ভালোবাসার সূত্রে আজ সেই দিন সে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছিল। আর এই যে আদিকালে মানুষ প্রকৃতির আশ্রিত ছিল, প্রকৃতি ছিল মা। সেই প্রকৃতিকে যখন আমরা প্রকৃতির প্রতি আমরা অত্যাচার করি, আমরা প্রতিশোধ নিই, প্রকৃতিও কিন্তু আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়। সেই যন্ত্র সভ্যতার মানুষের প্রতিনিধি হিসেবেই হয়তো লেখক এখানে নদের চাঁদকে দেখিয়েছে। আর প্রকৃতি কিন্তু যন্ত্রের ওপর তার প্রতিশোধ নিয়েছে। যন্ত্র সভ্যতার কাছে প্রকৃতির প্রতি ভালোবাসা, প্রকৃতির রূপ হেরে গেছে এখানে। আসলে যন্ত্র সভ্যতার সঙ্গে প্রকৃতির স্বাভাবিকতার সংঘাত, এটি এই গল্পে ফুটে উঠেছে, খুব সুন্দরভাবে লেখক আমাদের দেখিয়েছেন। নদীর বিদ্রোহ আসলে তাহলে আমরা কি দেখলাম? প্রকৃতির বিদ্রোহ। প্রকৃতি ধ্বংসকারী থেকে প্রকৃতিকে লালনকারী তে যখন চলে এলো মানুষ, তখন কিন্তু যন্ত্রের হাতেই তার মৃত্যু হলো। প্রকৃতির সঙ্গে মানুষের অবস্থান স্বাভাবিক হওয়া উচিত। স্বাভাবিক নয় বলেই কিন্তু নদী বিদ্রোহী হয়ে উঠেছে, প্রকৃতি বিদ্রোহী হয়ে ওঠে। প্রকৃতি তার সন্তানদের যেন বোঝাতে চাইছে প্রকৃতিকে রক্ষা করা উচিত। আমরা কি তাহলে শিক্ষা পাই? প্রকৃতিকে কিন্তু রক্ষা করা উচিত। প্রকৃতির প্রাণ আছে, প্রকৃতি সজীব, অর্থাৎ গাছপালার প্রাণ আছে, আমরা তো জানি। কিন্তু প্রকৃতি যেভাবে আমাদের লালন করে, সেই হিসেবে কিন্তু দেখতে গেলে প্রকৃতিও একটি সজীব সত্তা। আপাতভাবে মনে হয় যেন যন্ত্র আর মানুষের দ্বন্দ্ব এই গল্পটার মধ্যে। আসলে তা কিন্তু নয়। মানুষের দুটি সত্তার দ্বন্দ্ব। একটা সত্তা হচ্ছে তার প্রকৃতির প্রতি ভালোবাসা, আরেকটি সত্তা হচ্ছে যন্ত্রের প্রতি আকর্ষণ। এই দুই সত্তার যেন দ্বন্দ্ব। নির্বিচারে অরণ্যচ্ছেদ, নদীতে ব্রিজ, এই সমস্ত কিছু কিন্তু নির্বিচারে করা, বন্ধ করা উচিত। প্রকৃতিকে যে আমরা ধ্বংস করছি, সেটা বন্ধ হওয়া উচিত। আমরা যন্ত্রের দাস, যন্ত্র আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে, আবার কিন্তু যন্ত্র আমাদের ধ্বংসও করে দিচ্ছে। সেইটাই তো আমরা শেষে দেখতে পেলাম। সেই কারণেই তো যন্ত্র অর্থাৎ 7 নং ডাউন প্যাসেঞ্জার নদের চাঁদকে পিষে দিয়ে চলে গেল। যন্ত্র সভ্যতার কাছে কিন্তু একদিকে দেখছি যন্ত্র সভ্যতা প্রকৃতিকে হারাচ্ছে, আবার প্রকৃতি কিন্তু যন্ত্র সভ্যতাকে হারিয়ে দিচ্ছে। মানুষ হেরে যাচ্ছে। প্রকৃতিকে ভালোবাসা মানুষের সংখ্যা কমে যাচ্ছে, ক্ষীণ হয়ে আসছে। তাই বলা হয়েছে নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা কিছুটা অস্বাভাবিক, সেই কারণেই বলা হয়েছে। যাই হোক, প্রকৃতিকে কিন্তু আমাদের ভালোবাসা উচিত। আর একটাও বলতে পারি, আর একটা দিক থেকে বলতে পারি যে যন্ত্র সভ্যতার ধ্বংস দেখাতে গিয়ে নদের চাঁদের মৃত্যু দেখানো হলো এখানে। আর একটা দিকে আমরা বলতে পারি নদের চাঁদ তো প্রকৃতিকে ভীষণ ভালোবাসে, নদীকে ভালোবাসে। সেই হিসেবে হয়তো প্রকৃতি তার কোলের সন্তানকে তার কোলেই ফিরিয়ে নিল, সেই কারণে তার মৃত্যু হলো। এইভাবেও আমরা দেখতে পারি। যাই হোক, প্রত্যেকটা লাইন ভীষণ ইম্পর্টেন্ট। গল্পটা খুব ভালোভাবে পড়বে। তাও কয়েকটা ইম্পর্টেন্ট লাইন তোমাদের আমি এখানে আলাদা করে দেখাচ্ছি। গল্পের প্রতিটা লাইন তোমাদের আমি ব্যাখ্যা করেছি, খুব ভালো করে পড়বে। যে কোনো লাইন তুলেই প্রশ্ন হতে পারে। তারপরে ধরো নদীর বিদ্রোহের, নদী কেন বিদ্রোহী হয়েছে, বা নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা, বা নদীর বিদ্রোহ নামকরণ, এই ধরনের প্রশ্নগুলো তো হতেই পারে। তাছাড়া এই লাইনগুলো একটু খেয়াল করবে। নদের চাঁদ ছেলে মানুষের মতো ঔৎসুক্য বোধ করিতে লাগিল। তারপরে দেখো, নদের চাঁদ সব বোঝে, নিজেকে কেবল বুঝাইতে পারে না। নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল। এরপরে
নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। এই লাইনগুলো তাৎপর্যপূর্ণ। তাছাড়াও তোমাদের তো আমি আগেও বললাম, আবার বলছি, গল্পটা খুব ভালোভাবে পড়বে, প্রত্যেকটা লাইন মাথায় রাখবে। যে কোনো লাইন তুলে প্রশ্ন হতে পারে তোমাদের এখান থেকে। এমসিকিউ হয়, এসএকিউ হয়, আর 3 নম্বরের প্রশ্ন হয়, 5 নম্বরের প্রশ্ন হয়। আজকের পাঠ এখানেই শেষ।